আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই এবং শুভেচ্ছা যে সমস্ত দর্শক আমাদেরকে দেখছেন। মাসুদ ভাই, এটা এক জায়গায় আমি বলবো কি জানেন, আল্লাহ আমাদের বাঁচাইছে। যদি আজকে এটা মাদ্রাসা না হইয়া কোনো স্কুল মিস্কুল হইতো তাইলে এটা দোষ কিন্তু পুরোপুরি জায়গা পড়তো কার কাছে জানেন? কইতো যে এটা আওয়ামী লীগে করছে, এইটা নির্ঘাত ছাত্রলীগ এই বোমা আইনে এখানে বানাইতেছিল। সেই জায়গা থেকে এক পাবলিক বাংলাদেশের মানুষের বাঁচাইছে যে একটা ভুল সিদ্ধান্তে মানুষ পৌঁছায় নাই। আজকে এটা মাদ্রাসায় ফুটছে। দেখেন, এই মাদ্রাসাগুলো বিভিন্ন জন ভিডিও করছে, আপনার এই চ্যানেলও আমরা বিভিন্ন আলোচনা করছি যে 17টা মাদ্রাসার নাম ইন্ডিকেট করা ছিল। 17টা, তাদের একটা মাদ্রাসা যেটা ঢাকার মিরপুরে, সেটা তো রাতারাতি উধাও হয়ে গেছে, ওই মাদ্রাসার কেউ নাই। এরপরও বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসা আছে এবং আপনারা জানেন, সবাই মনে আছে হয়তো 2013 সালে চট্টগ্রাম লালখান বাজারে একটা মাদ্রাসা আছে। সেই মাদ্রাসায় এরকম বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয়েছিল। এবং গতকালকের এই মাদ্রাসার যে বোমা বিস্ফোরণটা হয়েছে, এইখানে আসলে নিহতর ব্যাপারটা একটু গোপনীয়তা রাখছে নাকি আসলে এই বিষয়টা 100% ক্লিয়ার না। আমি এরপরও কেউ কেউ বলতে 4টা ছেলে নিহত হয়েছে, তবে এটা এতিম ছেলে যাদের বাবা মায় নাই, যার কারণে এটা টোটালি সিন আউট করা হয়েছে। আর 5টা ছেলে গুরুতর আহত। এখানে এতিমখানা মাদ্রাসা এটা। এখানে এরা বলতেছে 3 জন বা 4 জন যেটা মারা গেছে ওইটার কথা বলাই হচ্ছে না, গোপন, কারণ এদের কোনো পরিবার নাই। সুতরাং কেউ আইসা এদের ওই যে মায়ের ডাকের মতো কেউ আসবে না যে এই লাশ কার। সুতরাং এগুলো গোপনই থাকবে। 4 জন না 5 জন ছেলে আহত সেটা বলা হয়েছে। এখন ঘটনা হচ্ছে ভাই, মাদ্রাসায় তো কোরআন শিক্ষা দেওয়া হয়, সেখানে বোমা বানানোর ট্রেনিং কবে থেকে দেওয়া হইলো? এবং আমাদের দেশের সরকার বা গোয়েন্দা সংস্থাও জানতো যে এখানে এই পরিমাণ ম্যাটেরিয়ালস আছে। তা না হইলে কারো চোখ ফাঁকি দিয়ে এত ম্যাটেরিয়ালস আনার সম্ভাবনা নাই। এই ধরনের বোমা বিস্ফোরণ হয় পাকিস্তানে, মসজিদে বোমা বিস্ফোরণ, ঘরে বোমা বিস্ফোরণ, অমুক জায়গায় বোমা, এটা পাকিস্তানে দেখি। ঠিক এই 17টা মাদ্রাসার কথা অনেক দিন যাবত বলতেছে, সবাই বলতেছে, কিন্তু কোন লোক কেউ কোনো কথা বলে না। তার কারণ হচ্ছে যে সরকারের প্রচ্ছন্ন ছায়া আছে। এখন এমনও হতে পারে যে এই বোমাগুলোই তৈরি করা হচ্ছিল যা আগামী ডিসেম্বরের শেষ লাস্ট উইক তো চলতেছে, এখন থেকে হয়তো জানুয়ারি পর্যন্ত বেশ কিছু কিলিং মিশন হবে। বা আপনাদের মনে আছে কিনা আমার সালটা মনে নাই, বাংলাদেশের 500 কতটা জায়গায় এট এ টাইম বোমা বিস্ফোরণ হয়েছিল, জেএমবি করছিল। তো এখনো তো হরকতুল জিয়াদ আর কার কার নেতা জানি, ওই যে কি একটা লোক জেলে ছিল, সে বেরোয় আসছে। এরা 2 জনকে অলরেডি হাদির জানাজায় দেখা গেছে, এরা বাহিরে ঘুরতেছে এবং এখন বোমা বানানো হচ্ছে। আজকে হয়তো কেরানীগঞ্জ কোনো কারণে ফুটে গেছে বিদে আপনারা বলতে পারেন, কালকে আবার কোথায় ফুটবে, পরশুদিন কোথায় ফুটবে, নাকি তারপর দিন আপনার বাসায় ফুটে যাবে সেটাও আপনি জানেন না। এইটা এখন কিন্তু অ্যালার্মিং। এখনো যদি পাবলিক না বুঝে বা এখনো যদি গোয়েন্দা সংস্থা কাজ না করে তাহলে কেমনে হবে। এবং আপনি আরেকটা জিনিস, আজ থেকে 2 দিন আগে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে আরডিএক্স এবং ডেটোনেটর পাওয়া গেছে, যেটা আমাদের ওই বিজিবি বলছে যে এগুলা কি বলে, ভারত থেকে চোরাচালান হয়ে আসছে। আমি আপনার এখানে টক শোতে বলছিলাম যে ভারত এখন 2-3টা কাজ করবে না। এক হচ্ছে যে খাদ্যদ্রব্য যাতে বাংলাদেশের না ঢুকে সেটার একটা কন্ট্রোল দিবে। এইখানে মাদক দ্রব্যের চোরাচালান হইলে ভারত এখন আর ঠেকাবে না, করোগা। কোন অস্ত্র শস্ত্রের চোরাচালানো যদি হয় তাতেও ভারত ঠেকাবে না, মানে তোমাদের যা ইচ্ছা করোগা, ওইটাতে ভারত করবে না। এখন এই যে ডেটোনেটর আর আরডিএক্স, ডেটোনেটর এবং আরডিএক্স এর কথা পত্রিকাগুলোতে বলছে, কিন্তু ডেটোনেটরের যে সাইন, সে সাইনটা হচ্ছে যে মেকিং সাইন, সেটা হচ্ছে যে আপনার পাকিস্তান এবং টার্কির বানানো। এগুলো তো ভারত দিয়ে আসার কথা না। তার মানে এগুলো নেওয়া হয়েছে ওই জায়গায় যে ভারতের ভেতরে হয়তো কোন একটা হামলা চালানোর জন্য। এবং পরবর্তীতে ভারতীয় পত্র পত্রিকা ভারতই বলছে যে অমুক জায়গায় ডেটোনেটর এবং আরডিএক্স আছে, তোমরা ধরো। তারপরে যে বিজিবি ধরছে, যখন বলছে স্যাটেলাইট ইমেজ ওপেন করে দেবো মানুষের জন্য। তো এই যে আপনার এই মাদ্রাসাগুলোর কথা তো বারবার বলা হইতেছিল যে জঙ্গি উৎপাদন হইতেছে, সরকার কেন চোখ দেয়নি? এমনও তো আছে, আমরা যেটা আশঙ্কা করছিলাম, এমনও তো আছে যে এই তারেক জিয়া যেদিন আসছে সেই দিনই ফুটানোর কথা ছিল, হয়তো পারে নাই। যে ওই মিটিং এ ফুটে দেওয়া কিছু লোক মাইরা ফেলার, সেটা হয়তো পারে নাই। আগামীতে যে বিএনপির মিটিং এ ফুটবে না সেটা কেমনে বলেন?
বা আপনাকে তো বলতে যে শাহবাগেই যে ফুটবে না 2-4 দিনের ভিতরে এরকম বিশাল বোমা, সেটা আপনি কিভাবে বলেন? আপনি দেখছেন যে গত পরশুদিন ব্রিজের উপর থেকে মারছে একটা বোমার, ওরা বলছে বোমার মতো কিছু একটা আওয়াজ হয়েছে, ওই বেটার মাথাই নাই। তার মানে কি পরিমাণ শক্তিশালী একটা বোমা হইলে আপনার মাথা, ককটেল অন্য জিনিস ভাই, ককটেলে মাথা উড়া যায় না, মারাই যাইতো, কিন্তু মাথা তো এইভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাইতো না। তাহলে কি স্পেশাল কায়দায় এই বোমা, এই র মেটেরিয়াল ব্যবহৃত হচ্ছে? কন্টেনার গুলো সবগুলোই তো র মেটেরিয়াল। আমার মনে হচ্ছে, আমি মানে 99% শিওর, হয়তো দেখবেন কোনো একদিন এই যে কাদিয়ানিদের যে উপাসনালয়গুলো আছে, মানে মসজিদ কাদিয়ানি নিয়ন্ত্রিত, এগুলোর ভিতরে বোমা হামলা হইতে পারে। শিয়াদের যেগুলো আছে ওগুলোর ভিতরে বোমা হামলা হইতে পারে। ওই যে সুন্নি ওয়াহাবি এগুলোর ভিতরে, ওয়াজ মাহফিলের ভিতরে বোমা হামলা হইতে পারে। এগুলো হবে। বাংলাদেশ আজকে ওই পরিস্থিতিতে আছে মাসুদ ভাই যে এগুলো হবে। আমার কথায় প্রথমে বললাম যে আল্লাহ বাঁচাই দিছে আওয়ামী লীগরে, যে মসজিদ মাদ্রাসা যেহেতু আওয়ামী লীগের দখলে নাই, সেই জন্য আওয়ামী লীগের নামটা কইতে পারে নাই। কারণ হচ্ছে এরা তো বুঝাইছে যে আওয়ামী লীগ ইসলামের দুশ্মন, তাহলে ইসলামের দুশ্মন আওয়ামী লীগ, আওয়ামী লীগ তার মসজিদ মাদ্রাসায় যাইব না, যার কারণে ফুটছে মসজিদ মাদ্রাসায়। এখন কি কইবে? মসজিদ মাদ্রাসায় অবস্থান করতে হচ্ছে পাইকারা। এবং একটা জিনিস কি জানেন, প্রতিদিন দিনে 2বার মিটিং হয়, আমি আপনার একদম স্পেসিফিক বলতেছি 2বার। প্রথম মিটিংটা হয় সকাল 12টা থেকে 1টার ভিতরে, সেটা হচ্ছে গোলাম আজমের ছেলে, যেটা হচ্ছে জামি এই বাইরে আসছে, ওই যে নতুন গামছা নিয়ে বাইরে আসছে, এর নামটা ভুলা যায় আমি, ওর বাসায় হয় 12টা থেকে 1টার ভিতরে মিটিং। এরপরে রাতের 8টার পরে মিটিং হয় আপনার পাকিস্তান এম্বাসির ভিতরে। এখানে এম্বাসির একজন লোক আছে, কি অ্যাম্বাসাডার না কি জানি না এটার নাম, সম্ভবত ইমরান হায়দার, আমার নামে নাম ইমরান হায়দার, তার বাসভবনের ভিতরে হয় রাতের 8টা থেকে 10টার ভেতরে। এবং প্রতিদিনই ওখান থেকে হয় যে কিভাবে বাংলাদেশের ভিতরে একটা ইসলামিক রেভুলেশন আর্মি গঠন করবে। আমার যা সন্দেহ হচ্ছে জানুয়ারি মাসে এই যে চলে যাচ্ছে, কি বলে আমাদের বর্তমান সেনা প্রধান, ও চলে যাওয়ার পরে ওইখানে আমার এই যে আজমির নেই সেনাপ্রধান হয়ে যায়, সেটার একটা প্ল্যানিং চলতেছে যে আজমিরকে আইনে সেনাপ্রধান বানানোর। কারণ এদের কাছে তো সব সম্ভব, কিন্তু নির্বাচন তো হবে না। আপনি নির্বাচন মুখী কোথায় দেখছেন? এই যে আজকে শাহবাগে যেটা দেখতেছেন আপনারা, হাদি হত্যা, আগামী আর 1 সপ্তাহ দেখেন এরা এইভাবে জমাইতে থাকবে আস্তে আস্তে। এরপরে এইসব বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীগুলো এদের সমর্থন দিবে, সমর্থন দিয়া ফুলে এপাফে এমন করবে যে জানুয়ারির 15 তারিখের ভিতরে তারা চলো চলো যমুনা ঘেরাও করে ফেলো। এই আন্দোলনটা হাদি মারা গেছে এটার বিচার করতে হবে এটার জন্য না, কিন্তু এই আন্দোলনটার মূল কাহিনী কি জানেন? আমরা আগেও আলোচনা করেছিলাম আপনার এখানে, যে হাদিকে যেদিন কবর দেওয়া হবে সেই দিন, তার আগের দিন আলোচনা হয়েছে কবর দেওয়ার আগে তারা লাশ ছুঁয়ে কসম খেয়ে ওখান থেকে বিপ্লবী সরকার গঠন করবে, কিন্তু সেটার কাহিনী হয়নি। তার কারণ কি জানেন? মাহমুদুর রহমান রে প্রেসিডেন্ট হিসেবে কেউ মানে নাই। মানে এই এনসিপি বা ওই মৌলবাদীরা এদের মধ্যে একটা ডিবেটেশন শুরু হয়ে গেছিল 8 জনে। জামাত করছে আমরা রাষ্ট্রপতি হব না, মাহমুদুর রহমানের জামাত মানছে, কিন্তু ওই যে বাকি মোল্লা গোষ্ঠী, যেটা ওই যে আপনার মামুনুল হক, তারপরে আপনার কি বলে এটারে হেফাজতের, এরা কিন্তু মানে নাই, যার কারণে ওই দিনের এই প্ল্যানটা করতে পারে নাই। আর ওইটা করতে পারে নাই, কিন্তু এটা তো করতে হবে, এটা করতে হবে। এই কারণে গতকাল বা গত পরশু থেকে বসানো হয়েছে কি, এই যে হাদি ভাইয়ের বিচার করতে হবে বিভিন্ন জায়গায়। এনসিপির মধ্যে দেখেন, এনসিপি অলরেডি 10 টুকরা। আপনি কাহিনীটা বুঝেন, আজকে যারা বিবি আজকে পদত্যাগ করছে এনসিপি থেকে, এর 2 দিন আগে আরো কেউ পদত্যাগ করছিল, ওদিকে রাশেদ, যেই রাশেদ খান বলছিল 50 জন টার্গেট, উনি পদত্যাগ করে বিএনপিতে চলে গেছেন। সবকিছু মিলিয়ে কিন্তু অবস্থা কিন্তু গুবলেট। এর উপরে ধরেন গতকালকে এই বোমা বিস্ফোরণ, গতকাল মধ্যরাতে 300 বছরের পুরনো মাজার ভাঙছে। আপনি একটা কথা বলেন, আজকে সারাদিনে আপনি যতগুলো লাইভ টক শো দেখছেন, কন্টেন্ট ক্রিয়েটর দেখছেন, এদের মধ্যে আপনি 5%ও পাবেন না যারা গতকালকের এই বোমা বিস্ফোরণ নিয়ে কথা বলছে, মাজার ভাঙাটা নিয়ে কথা বলছে। কেউ কি আপনারা এটা বলছে? কেউ কি এটা বলছে যে এই যে সেনাপ্রধান গত 2 দিন আগে, পরশুদিন সেনাপ্রধান হঠাৎ করে ভোরবেলা কিছু না জানে সেন্ট মার্টিন কেন গিয়েছিলেন?
সেন্ট মার্টিনে আমেরিকান আপনার নেভেল কোরের যে সদস্য সবচেয়ে বড় অফিসার সে মারা গেছে সেন্ট মার্টিন একটা হোটেলে। সেই লাশ হেলিকপ্টারে তুলে দেওয়ার জন্য সেনাপ্রধান গেছে, কোনো পোস্টমর্টম হবে না। আজকে চট্টগ্রামের নদীর মাঝখানে থাকা সেন্ট মার্টিনগামী জাহাজ জয়লা পড়লো, 4 জন মারা গেছে। একজনের কথা স্বীকার করা হয়েছে, 3 জন স্বীকার করা হয় নাই। এই 3 জন কারা? যতটুকু জানি 3 জন তিনটাই বিদেশি নাগরিক। মারতেছে কারা এইভাবে? কিলিং মিশন। তো এই যে আন্দোলন দেখতেছেন এখন, এই যে পোলাপাইন, কিছু পোলাপাইন দিচ্ছে, এটা ঠিক হয় আপনারা যে কোটা আন্দোলনের মতো দেখবেন। আগামী 4-5 দিন এভাবে আন্দোলন এটা চলবে চলবে চলবে, এক পর্যায়ে জমাতের পোলাপাইন যোগ হবে। ওই এক তারপর এসব মৌলবাদীদের ওই যে টুপি পরা সব মৌলবাদী গুলা, যত টুপি পরা সব মৌলবাদ। আপনি আমার যদি বলেন যে ভাই এটা ইসলামের বিরুদ্ধে গেছে, হ্যাঁ ভাই আমি বলবো না ভাই, ইসলামের কোথাও টুপি পড়তে কয় নাই। এই টুপি পরা যা সবই হচ্ছে যে মৌলবাদী। এরা যাবে 2 দিন পর থেকে, এরপরে আন্দোলনে যাবে এক দফা এক দাবি, মানে চুপ্পু ভাই পদত্যাগ করো, ডাক্তার ইউনূস পদত্যাগ করো। সেই আবার হয়তো আবার ভিতর থেকে হইতেছে কেউ না কেউ একজন উঠে আসবে, মাহমুদুর রহমান হবে না। মাহমুদুর রহমান হবে না, তার মানে হচ্ছে যে এটা এমন একটা পরিস্থিতি নিয়ে যাবে আগামী জানুয়ারির 15 তারিখের ভিতরে। কিসের ইলেকশন আপনারা স্বপ্ন দেখতেছেন এগুলা যে ইলেকশন হবে না। এরা চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে যে ইসলামিক রেগুলেশন করার জন্য। পাকিস্তানের সাথে একটা প্যাক্ট হইতেছে, যে কেউ যদি পাকিস্তানে ঢিল মারে বাংলাদেশের সেনাবাহিনী যাবে বাংলাদেশের উপর আক্রমণ, ওই নেটোর মতন। আর একটা নিউক্লিয়ার ট্রিটি হইতে পারে। তার মানে কি জানেন, পৃথিবীর বিভিন্ন দেশ যারা নিউক্লিয়ার দেশ অন্য দেশের সাথে ট্রিটি করে, তাদের বোমা কিছু কিছু বোমা ওই দেশে রাখে, তো এতে একটু পাওয়ার বাড়ে। আমার কাছে নিউক্লিয়ার আছে কিন্তু সুইচ তার কাছে নাই। ঠিক পাকিস্তান চাইতেছে 2-4টা নিউক্লিয়ার বোমা বাংলাদেশে রাখতে, একটা ট্রিটি করলে সুইচ তাদের কাছে থাকবে। গন্ডগোল হলে তারা এইখান থেকে মারতে পারবে ইন্ডিয়ারে, কারণ তাদের যে রেঞ্জ তাতে ইন্ডিয়ার ভিতরে যাইব না, বাংলাদেশের মধ্যে রাখে এখান থেকে মারার জন্য। টোটাল প্ল্যান, প্রি প্ল্যান করা পাক্কাদের। এবং এখনো বাঙালি বুঝতেছে না যে পাইকারা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। যেদিন বুঝবে সেদিনে তো করার কিছুই থাকবে না এই বাঙালির মাথায়। সুতরাং এই যে আন্দোলন দেখতেছেন, এইটা হচ্ছে যে ওই সেই হাদি মারা যাওয়ার পরে যেটা করতে পারে না সেটা এখন করার আবার প্ল্যান। এবং আপনাদের অনেকেরই বলছিলাম, তখন সবাই হাসছিলেন। এখন বেরোচ্ছে হাদি তো মারা গেছে 13 তারিখেই, যেদিন অপারেশন হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। অপারেশনের পরে যখন যে ইয়েতে নিয়ে গেল খালেদা জিয়া যেখানে, সেখানে কিন্তু সে মারা গেছিল। এরপরও লাস্টারে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের একজন ডাক্তার বলছিল যে মানুষ অসুস্থ হলে চিকিৎসা করবে, মরা লাশের কি চিকিৎসা করবে। এই জন্য ওই কথাটা বেশি প্রচার হয় নাই। এরপরে মরা লাশ এখানে আনা হয়েছে, আইনা এখানে দেখানো হয়েছে যে হাদি মারা গেছে। মারা গেছে আরামজাদা 13 তারিখ। আপনাদেরকে একটা কথাই বুঝাচ্ছি, ওসমান হাদির বিচারের জন্য কাউকে ধরা হয় নাই। যদি আসলে ধরতে চাইতো তাহলে রাশেদ খানকে প্রথম ধরা উচিত। এবং আপনার ওই যে পাকিস্তানে এম্বাসির যে সামরিক কর্মকর্তা যেটা পাইকা, তারে ধরেন। এবং জামাতের নায়েবে আমিরকে ধরেন। ওসমান হাদির হত্যাকাণ্ড কিভাবে করছে ফুল প্লেসে বের হয়ে যাবে। ওসমান হাদির হত্যাকাণ্ডের জন্য উল্টাপাল্টা জুলকারনাইন সাহেবকে আইনা ধরে না কেন? এত বড় গোয়েন্দা কর্মকর্তা হয়ে গেল, এনএসআই ডিজিএফআই বাংলাদেশের কেউ জানে না, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা জানে না। উনি ফেসবুকে কন্টিনিউ দিয়ে যাচ্ছেন এই ঘটছে এই ঘটছে এই ঘটছে এই ঘটছে। এই হারামজাদা গুলার আগে বাঁধেন, বানলে ওসমান হাদির কাহিনী বাইরে যাবে। এখন ওসমান হাদির ভাই বলে যে সরকার মারাইছে আমার বাইরে, তাহলে আবার এরপর আপনারা আবার কি জানতে চান? কারে ধরতে বলেন? পাকিস্তানের যে সামরিক কর্মকর্তা এম্বাসিতে আছে, অ্যাটাচি, সামরিক অ্যাটাচি, তাকে ধরে বাঁধে পিড়া দেয়, উল্টা লটকে বাইরে যাবে। করাইছে তো পাক আইএস। আপনি অন্য চিন্তা করে লাভ কি? আর এই আন্দোলন তো ঠিক পাকিস্তান এম্বাসি থেকে বৈশাখ যেভাবে করা হচ্ছে সেভাবেই। আজকে এত বড় বোমা বিস্ফোরণের পরও পাকিস্তান এম্বাসি ভাঙে না কেন বাঙালি? ওই মাদ্রাসাটা তো পুরোটাই জঙ্গি আস্তানা। এরকম আরো জঙ্গি আস্তানা আছে বাংলাদেশের প্রতিটা মাদ্রাসায়, এখন জঙ্গি আস্তানা। সবগুলোতে জঙ্গি ট্রেনিং হচ্ছে। পাকিস্তান আগ্রাসন চালাইতেছে না, পাকিস্তান আমাদের দেশে বৈশা আমাদের সাথে ভারতের সাথে একটা গ্যাঞ্জাম লাগাইতে চাইতেছে যে আমাদের বোমটা যাতে ভারত আমাদের মারে। আমার কাছে 160টা মাদ্রাসার নাম আছে, যেখানের মধ্যে 76টা মাদ্রাসার ভিতরে পাকিস্তানি লোকজন ট্রেনিং দিচ্ছে, অস্ত্র প্রশিক্ষণ।
কেউ যদি কোনো গোয়েন্দা সংস্থা যদি চায় আমার সাথে যোগাযোগ করতে পারে, আমি প্রুফ ছবি সহ দিয়ে দিব তাদের। ভারত বাংলাদেশের বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরে। যত দিন যাচ্ছে ততই তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই গন্ধ। ভারত নিজেকে সংবরণ করার চেষ্টা করেছে ও করছে অনেক। শেষমেশ অপেক্ষা করছিল যদি একটি গণতন্ত্র সম্মত সত্যিকারের ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে অবস্থার উন্নতি ঘটে। সেই আশাও প্রায় শেষ। গতকাল ইউনূস সরকারের পক্ষ থেকে বলে দেয়া হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ থাকবে। এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে অসভ্যদের থেকেও অসভ্যভাবে নৃশংসতম পথে হিন্দু হত্যা শুরু হয়েছে। গ্রামের পর গ্রামে হিন্দু বৌদ্ধদের বসতি পুড়িয়ে দেয়া হচ্ছে। সংখ্যালঘুদের খুন ধর্ষণ চলছে বিপুল সংখ্যায়, আর পুলিশ প্রশাসন ইউনূসের তারা নিশ্চুপ। হিন্দু জনতা ভয়ে, প্রাণ ভয়ে ভারতে চলে আসতে চাইছে, তবে সীমানায় আটকে যাওয়ার ফলে আসতে পারছে না। ভারত যদি সীমানা উন্মুক্ত রাখত তবে দেশের 2 কোটি হিন্দুর বড় অংশ এতদিনে চলে আসতো ভারতে। এ যেন 1971-এর পূর্ব পাকিস্তান আবার ফিরে এসেছে। আর সেজন্যেই এমন একটা ভাবনা খুব শক্তভাবে দানা বাঁধছে ভারতীয় নেতৃত্বের মধ্যে যে 1971-এর পূর্ব পাকিস্তানে ভারত যেমন সেনা পাঠাতে বাধ্য হয়েছিল, প্রায় একই রকম পরিস্থিতি হওয়ার দরুন 2025-26-এও বাংলাদেশে সেনা পাঠাতে কি বাধ্য হবে ভারত? এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। প্রিয় দর্শক, 2025-26 সালের প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাব্য ভারতীয় হস্তক্ষেপের বিষয়টি একটি অত্যন্ত সংবেদনশীল এবং ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। কেবল আমাদের সীমান্তের নিরাপত্তা নয়, বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতার সাথে এই বিষয়টি জড়িত। আমরা জানি ইতিহাস মাঝে মধ্যে নিজেকে পুনরাবৃত্তি করে। আজ 2025-26 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি প্রত্যক্ষ করছি আমাদের মনে করিয়ে দিচ্ছে ঠিক 50 বছর আগের সেই রক্তঝরা 1971 সালকে। 1971 সালে ভারত কেন পূর্ব পাকিস্তানে সেনা পাঠিয়েছিল? সেটি কোনো দখলদারি ছিল না। সেটি ছিল একটি চরম মানবিক বিপর্যয় ঠেকানোর চেষ্টা। যখন লক্ষ লক্ষ শরণার্থী ভারতের সীমান্তে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং একটি পরিকল্পিত গণহত্যা আমাদের দোরগোড়ায় এসে হানা দিয়েছিল, তখন ভারতের সামনে কোনো বিকল্প পথ খোলা ছিল না। জাতীয় নিরাপত্তা এবং মানবতার স্বার্থে সেদিন ভারত বাধ্য হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে তারা আক্রমণ চালিয়েছিল এবং সেই আক্রমণটা ছিল ভারতের বারুদের স্তূপে কেবল আগুন সংযোগের ব্যাপারটুকু। আজকের প্রেক্ষাপট কেন উদ্বেগের? বর্তমানে 2025-26 সালের এই সময়ে আমরা বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা, উগ্রপন্থার উত্থান এবং শাসনতান্ত্রিক সংকটের আশঙ্কা করছি, তা 1971-এর সেই পরিস্থিতির মতো এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। যদি কোনো রাষ্ট্র তার অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয় এবং তার ফলে প্রতিবেশী দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে কোনো রাষ্ট্রই হাত গুটিয়ে বসে থাকতে পারে না। যেমন আপনাদের মনে আছে, ইউক্রেন তারা ন্যাটোয় যোগ দিতে গিয়েছিল, রাশিয়া বুঝেছিল যে তার সিকিউরিটি প্রবলেম আসছে, তার জন্য বাধ্য হয়েছিল
হয়েছে ইউক্রেনে ব্যবস্থা নিতে। ভারত কেন আবারও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে তার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। শরণার্থী সংকট প্রথমে। বাংলাদেশে যদি চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবে আবারও 1971-এর মতো কোটি মানুষের সীমান্ত পেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে। ভারতের পক্ষে এই বিপুল জনসংখ্যার চাপ নেওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, সীমান্ত অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখা যাক। বাংলাদেশের মাটিতে যদি ভারত বিরোধী শক্তির আস্ফালন বেড়ে যায় বা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়স্থল হয়ে ওঠে বাংলাদেশ, তবে নিজের অখণ্ডতা রক্ষায় ভারতকে কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। তৃতীয়ত, মানবিক দায়বদ্ধতা। একটি প্রতিবেশী রাষ্ট্রে সাধারণ মানুষের জীবন যখন বিপন্ন হয় তখন আঞ্চলিক পরাশক্তি হিসেবে ভারতের একটি নৈতিক দায়িত্ব এসে যায়। ভারত জানে যুদ্ধ বা সেনা পাঠানো কোনো সমস্যার কোনো সমাধান নয়, এটি একটি চরম বাধ্যবাধকতা। 1971 সালে ভারত যেমন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল, 2025-26 সালেও ভারত চায় একটি স্থিতিশীল, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভারতের জাতীয় নিরাপত্তা সংকটাপন্ন হয়, তবে ইতিহাস সাক্ষী আছে ভারত তার স্বার্থ রক্ষায় এবং অঞ্চলের শান্তি ফেরাতে যেমন 54 বছর আগে পিছিয়ে আসেনি, তেমনি আজও আসবে না। শান্তি ভারতের কাম্য, কিন্তু সুরক্ষা ভারতের অধিকার ও অঙ্গীকার। বলা বাহুল্য, 2025-26 সালের প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতের সামরিক হস্তক্ষেপের মতো পরিস্থিতি তৈরি হওয়ার চূড়ান্ত জায়গায় চলে এসেছে এবং এটা তৈরি হলে বিশ্ব রাজনীতির মঞ্চে তার প্রতিক্রিয়া হবে অত্যন্ত জটিল এবং বহুমুখী। 1971 সালের প্রেক্ষাপট আর বর্তমানের বিশ্ব রাজনীতির সমীকরণ সম্পূর্ণ আলাদা। তখনকার শীত যুদ্ধ বা কোল্ড ওয়ার আর এখনকার মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থার কারণে পরাশক্তিগুলোর অবস্থান ভিন্ন হবে। 2025 সালের ভূ রাজনীতিতে চীনের প্রভাব এখন অপরিসীম। চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী। ভারত যদি বাংলাদেশে সেনা পাঠায় তবে চীন একে তার স্ট্রিং অফ পার্লস বা ওই মুক্তমালার যে কৌশল তার উপরে আঘাত হিসেবে দেখতে পারে। তবে এটাও ঠিক, চীন ভারতের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে যাবে না। কয়েকদিন আগে মে মাসে যেমন পাকিস্তানের পাশে দাঁড়ায়নি ভারতের অপারেশন সিন্দুরে। এরপরে আসি মার্কিন যুক্তরাষ্ট্র। এটা সবসময় দোটানায় থাকে। 1971 সালে আমেরিকা পাকিস্তানের পক্ষে থাকলেও 2025 সালে ভারতের সাথে তাদের কৌশলগত অংশীদারিত্ব অনেক গভীর। আমেরিকা তাই সরাসরি ভারতের বিরোধিতা করবে না, তবে তারা মানবিক হস্তক্ষেপের নামে নাক গলাবার একটা সামান্য চেষ্টা করলেও করতে পারে। তবে এখানেও একটা প্রশ্ন চিহ্ন আছে। ভারতের পদক্ষেপে বাংলাদেশে উগ্রবাদের ঝুঁকি, ধর্মীয় উগ্রবাদ, তার ঝুঁকি কমছে দেখলে ওয়াশিংটন কিন্তু মুখ চুপ করে ভারতকে সমর্থন দেবে। কিন্তু ভারতের সামরিক উপস্থিতি দীর্ঘস্থায়ী যদি হয় বাংলাদেশে, তবে নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের পথ বেছে নিতে পারে। তবে তাতে যে ভারতের বড় কোনো ক্ষতি হবে তাও নয়। অটল বিহারী বাজপেয়ী যখন তিনি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন তখনও স্যাংশন দিয়েছিল, কিছু করতে পারেনি। রাশিয়ার কথায় আসি। 1971 সালে রাশিয়া মানে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছিল ভারতের বিজয়ে একটা বড় ভূমিকা। 2025 সালেও রাশিয়া ভারতের দীর্ঘদিনের মিত্র এবং পরীক্ষিত মিত্র।
ইউক্রেন যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে রাশিয়া ভারতের ওপর অনেক বেশি নির্ভরশীল। তারা বিষয়টিকে ভারতের নিরাপত্তা উদ্বেগ হিসেবে ব্যাখ্যা করে ভারতকে অবশ্যই সমর্থন জানাবে, অন্য কিছু হওয়ার কোনো প্রশ্ন নেই। এবং শুধু তাই নয়, রাষ্ট্রসংঘে যদি ভারতের বিরুদ্ধে কোনো বড় প্রস্তাব নিয়ে আসে চীন অথবা আমেরিকা, তাহলে রাশিয়া সেটা ভেটো দিয়ে ভারতকে রক্ষা করবে। এরপর আসি মুসলিম বিশ্ব, পাকিস্তানের কথা। দেখুন, পাকিস্তানের জন্য এটা একটা সুযোগ এনে দিতে পারে। কিসের সুযোগ? তারা বিশ্বজুড়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলবে এবং ওআইসিতে ভারতের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করবে, তবে সফল হবে না এতকালও যেমন সফল হয়নি। কারণ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, সৌদি আরব বা ইউএইর মতো দেশগুলো বর্তমানে ভারতের সাথে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্কে যুক্ত। তারা সরাসরি কোনো পক্ষে ভারতের বিরুদ্ধে না গিয়ে শান্তির আহ্বান জানাবে এবং মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চাইতে পারে। জাতিসংঘ তো এখন হচ্ছে কি বলবো, বিষ ছাড়া ঘোড়া সাপ, বিষ ছাড়া সাপ মানে ঘোড়া সাপের মতো নরম ভাষায় একটা নিন্দা প্রস্তাব জানাবে, তার বেশি কিছু নয়। এই যে ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে এত প্রস্তাব করেছে, তার কোনো গতি হয়েছে? কিছু হয়নি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 2025-26 সালে ভারতের জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত হবে। যদি বাংলাদেশে সেনা পাঠায় তাহলে মরণ কামড় দেওয়ার জন্যই সেটা করবে। 1971 সালে বিশ্ব জনমত যতটা ভারতের পক্ষে ছিল, এখনকার প্রচার মাধ্যম এবং ভূ রাজনৈতিক স্বার্থের লড়াইতে ভারত এখন অনেক বেশি শক্তিশালী। সুতরাং তারা ভারতের বিরুদ্ধে যেতে গেলে অনেক ভাবতে হবে। ভারত চাইবে খুব দ্রুত অপারেশন শেষ করে একটা বন্ধুত্বপূর্ণ সরকার, বন্ধু ভাবাপন্ন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে, যাতে বিশ্ব শক্তিগুলো ভারতের বিরুদ্ধে যাওয়ার সুযোগ না পায়। এই সম্ভাব্য পরিস্থিতির উপর ভিত্তি করে ভারত সরকারের বিদেশ মন্ত্রক এখন কিন্তু খুব গভীরভাবে চিন্তা ভাবনা করছে যে প্রতিবেশী রাষ্ট্রে উদ্ভূত চরম অস্থিতিশীল এবং যে অবস্থা তৈরি হয়েছে তা ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ে অত্যন্ত উদ্বেগ সৃষ্টি করেছে এবং কয়েক মাস ধরে বাংলাদেশের চলমান রাজনৈতিক অরাজকতা, শাসনতান্ত্রিক শূন্যতা এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব সাধারণ মানুষের জীবনকে যেমন সেখানে অতিষ্ঠ করেছে, তেমনি ভারতের পক্ষেও একটি বিপজ্জনক সিকিউরিটি প্রবলেম সৃষ্টি করেছে। এবং এই পরিস্থিতিতে ভারত মানবিক বিপর্যয় রুখতে, শরণার্থী সংকটের হাত থেকে নিজেদের দেশকে রক্ষা করতে এবং যে সিকিউরিটির দৃষ্টি দিয়ে, ভারতের নিরাপত্তার দৃষ্টি দিয়ে তারা ভারতে বাংলাদেশে তারা সামরিক অভিযানের কিন্তু একটা চূড়ান্ত তৈরিতে আছে। আমরা তারেক রহমানকে ফিরিয়ে নিয়ে এসে ভারত শেষ চেষ্টা হিসেবে একটা চেষ্টা করছে যাতে ট্রানজিশন টু দ্য ডেমোক্রেটিক ভ্যালুস সেটা যাতে অনেকটা ভালো হয়। কিন্তু জামাত, এনসিপি এবং ইসলামী দলগুলো এবং সর্বোপরি আমাদের ইউনূস সাহেবের লোভের কারণে এখনো বলা যাচ্ছে না যে বাংলাদেশে ফেব্রুয়ারির ইলেকশন হবে কি হবে না। হলেও সেই ইলেকশন কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সেটা তো ইনক্লুসিভ হচ্ছেই না, ফ্রি অ্যান্ড ফেয়ার কতটা ইলেকশন হবে সেটা নিয়েও প্রশ্ন আছে। এই পরিস্থিতিতে ভাবুন, আজকে যদি সেখানে ইলেকশনকে নিজেদের মতো করে জালিয়াতি করে জামাতকে সেখানে যদি ক্ষমতায় বসানো হয়, তাহলে ভারতের পক্ষে সেটা একটা ভয়ঙ্কর নিরাপত্তা সংকটের ব্যাপার তৈরি করবে। ভারত কখনোই সেটা হতে দেবে না। এবং এই জন্যই বলছি যে বাতাসে বারুদের গন্ধ এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশে
শেষের খেলা শুরু প্রায় হয়ে এলো। যদি না বড় কিছু ভাবে সেখানকার যে সরকার, তাদের যদি মানসিকতার এখনো যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু সামনে একটা খুব খারাপ দিন আসছে বাংলাদেশের জন্য। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন। ধন্যবাদ।